সকাল বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো সেটুকু পাই সুস্থ আছো। এসবি ক্রিয়েশন ব্লগের নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের খুব খুব ভালো লাগবে। আজ হলো রবিবার আর এখন ঘড়িতে ঠিক সে 8:35 মতো বাজে। ঘুম থেকে উঠলাম, বিছানাপত্র গুছিয়ে এবারে এসে তো আর কোনো কথা নেই, এদিকে কাপড় চোপড়গুলো মেলে দিতে পারছি। কি বলো তো, আমাদের সংসারে আমরা যদি গৃহিণীরা একটু বুদ্ধি খাটিয়ে সংসারের কাজগুলো করি, দেখবেন নিজেদেরই কিন্তু অনেকটা কাজ কমে যায় আর অনেকটা টাইমও কিন্তু নিজের জন্য বের করা যায়। ওই যে গুছিয়ে একটু বুদ্ধি খাটিয়ে কাজগুলো করতে হয়। যেরকম এই যে কাপড়গুলো কিন্তু আমি কালকে রাত্রিবেলায় কেচে দিয়েছিলাম মেশিনে, দেখেইছিলে কালকের ব্লগে। তো কাপড়গুলো কাচা থাকাতে কী হয়েছে বলো তো, সকালবেলায় আর কাচতে গেলেও তো একটা সময় লাগতো, একটা কাজ ফেলে রেখে এগুলো করতে হতো আমাকে। যদিও আমি তো আর হাতে কাচতাম না, মেশিনে দিতাম, তারপরেও কিছুটা সময় তো লাগতো, কাপড়গুলো শুকাতেও একটু সময় লাগতো। তো এখন যেহেতু সকাল সকাল দিয়ে দিয়েছি, আমার রান্নাবান্না হতে হতে দেখবে এর আগে কাপড় চোপড় কিন্তু শুকিয়ে যাবে। ওই বুদ্ধি করে আমি কালকে রাত্রিবেলায় কিন্তু তাই জন্য কাপড়গুলো কেচে দিয়েছিলাম। তারপর আর কি এদিকে ফ্রিজ থেকে এখন মাছটা বের করে নিচ্ছি, কারণ কালকে মাছটা এনেছিল তোমাদের দাদাভাই সকালবেলায়। ওই যে ঠান্ডার জন্য, যদিও এখন আগের মতো ঠান্ডা নেই, ওই যে শরীর মানে খারাপের জন্য, তো এখন সকালে উঠে গিয়ে আবার বাজারে না আবার দোকানে যেতে যেতে এমনি মানে অনেকটা সময় হয়ে যায়, তো তাই জন্য কালকে মাছটা এনেছিল। তো এদিকে দেখো মাছটা এখন ফ্রিজ থেকে বের করে জল দিয়ে রাখছি, আর কিছু মাছ আমি দুই আলাদা করে আবার বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম। আর যে মাছগুলো আজকে রান্না করবো এটাকে এই বক্সের মধ্যে রেখে দিয়েছিলাম, কারণ হাতের মধ্যে মানে হাতের কাছে প্লাস্টিকের বক্সগুলো খুঁজে পাচ্ছিলাম না। জলটা দিয়ে রাখলাম যাতে বরফটা কেটে যায়। আর এদিকে দেখো এই যে গরম জলটা খেয়ে তারপর নিয়ে নিলাম চা দিয়ে কেক দিয়ে সকালের টিফিনটা সেরে তারপর আর কি এদিকে আজকে আমার ঘরে রান্না হবে মসুর ডাল, তাও আবার শিম দিয়ে। শীতকালে দেখবে এরকম শিম দিয়ে তারপর লাউ দিয়ে কোনো কিছু সবজি টবজি দিয়ে দেখবে ডাল খেতে কিন্তু বেশ ভালোই লাগে। শীতকালে মানে গরমকালে এরকম ডালটা চলে, তো শিম তো আবার গরমকালে পাবো না, তো তাই জন্য আজকে ইচ্ছা হচ্ছে একটু মানে মুসুর ডাল দিয়ে শিম দিয়ে রান্না করার, তাই জন্য কিন্তু বসিয়ে দিয়েছি। এদিকে ডাঁটা পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এবারে ডাঁটা পাতাগুলো মানে কেটে নিচ্ছি। আমি তো শাকটা বেশি করে কুচোতে পারি না, ভালো রাঁধুনি কিনা জানি না, কিন্তু ঠিকঠাক শাক আমি আবার কুচোতে পারি না। শাক কাটতে গেলে আমার নাজেহাল অবস্থা হয়ে যায়। আগে তো ছুরি দিয়ে কাটতাম, এখন বটিটা ঠিকঠাক করে আনার পর থেকে এখন বটি দিয়ে কাটার চেষ্টা করি, কিন্তু ঠিকঠাক কিন্তু আমি শাকটা আর কুচোতে পারি না। তো যাক, এদিকে আমি শাক কুচোতে গিয়ে অনেকটা সময় লেগে গিয়েছিল। তারপর এদিকে তোমাদের দাদাবার জন্য বসিয়ে দিলাম স্নানের গরম জল। আর এই যে দেখো শাকটা যতটুকু সম্ভব হয়েছে ততটুকু কিন্তু কুচি করেছি। তো এটা আমি আবার ডাঁটা পাতার শাক আমি রান্না করলে না, আমি আবার পাঁচফোড়ন সম্বার দিয়ে করি না, আমি রসুন দিয়ে কিন্তু করি। তো এখানে রসুনও কেটে নিয়েছি, চলো এবারে রসুনটাকে হামানদিস্তায় এখন থেতো করে নিই। সংসারে খুঁটিনাটি অনেক কিছুরই প্রয়োজন হয়। ওই যে মিক্সার গ্রাইন্ডার আছে কিন্তু না, আবার আমার শিলনোড়া লাগবে, অনেক সময় বাটাবুটি খেতে গেলে লাগে। তার উপর আবার এদিকে ওই যে হামানদিস্তাও লাগে, সময় একটু আদা থেতো করতে গেলে লাগে, তারপর গোলমরিচ লং এগুলো মানে থেতো করতে গেলে আমার আবার ইয়েটা লাগে, শিলনোড়া মানে শিলনোড়া বলছি হামানদিস্তাটা লাগে। মানে বললাম না, সংসারে খুঁটিনাটি অনেক কিছুরই কিন্তু প্রয়োজন হয়। তো এদিকে দেখো এবার আমি কিন্তু হামানদিস্তায় থেতো করে রসুনটা দিয়ে দিলাম তেলের মধ্যে, আর দিয়েছি শুকনো লঙ্কা। মানে ডাঁটা পাতার শাক যখন আমি রান্না করি আমি কিন্তু এভাবেই করি। তো এদিকে দেখো রসুনটা একটু ভাজি ভাজি করে এবারে কিন্তু ডাঁটা পাতার শাকটা আমি দিয়ে দেবো। তো কিছুটা দিয়ে মনে হচ্ছে সবটা জায়গা হবে না, আর ছোটো কড়াইটার মধ্যে বসালাম তো তাই। তো কিছুটা শাক দিয়ে আমি কিন্তু এর মধ্যে নুন আর হলুদ দিয়ে দিলাম। শাকের মধ্যে তো আর মশলাপাতি কী দেবো বলো, শুধু নুন আর হলুদ দিতে দই। আচ্ছা তোমরা কে কে আমার মতো এরকম করে ডাঁটা পাতার শাক রান্না করো অবশ্যই কমেন্ট করে বলবে, আমি তো এভাবেই কিন্তু করি। তো এবারে কি করলাম, একটুখানি উপর দিয়ে এখন যে বললাম ওই যে নুন আর হলুদটা দিয়ে দেবো। আর এদিকে আঁচটা একটু বাড়িয়ে রাখলাম, শাকটা যেন তাড়াতাড়ি মজে যায়। এদিকে যে আমার কী পরিমাণে তাড়াহুড়ো লেগেছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না, কারণ তোমাদের দাদাভাই চলে গেছে কিন্তু স্নানে, আর আমার যে কী পরিমাণে তাড়াহুড়ো লাগলো। এদিকে কি শাকই রান্না করব, না এদিকে কি আমি মানে মানে ভাত তো আমার কালকের আছে, না এদিকে আমি মাছই রান্না করবো, মানে বুঝে উঠতে পারছি না, এতটা পরিমাণে তাড়াহুড়ো ছিল। এদিকে শাক রান্না করতে গিয়ে আমার রসুনগুলোও ছাড়াতে গিয়ে কতটা সময় লেগেছে। অনেক সময় তো আমি রসুনটা ছাড়িয়ে রেখে দিই, তাহলে রান্নাটা কিন্তু অনেকটা সহজ হয়ে যায়, রান্না করতে গেলে অতটা সময় লাগে না। রসুনটা ছাড়াতে গেলেও তো বলো কতটা সময় লাগে, কী পরিমাণে তাড়াহুড়ো যে লেগেছিল। আমার ভাগ্যিস আজকে হাত কাটিনি, আমি অতটা তাড়াহুড়ো করছিলাম। তো এদিকে শাকটা তো বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দিলাম ঢাকা। এদিকে আমার ডালটা তো সেদ্ধ হয়ে গেছে,
এবারে ডালের থেকে শিমগুলো তুলে নিয়েছি আলাদা করে, না হলে তো শিমগুলো আবার পুরো একদম গলে যাবে, তাই জন্য ডালটা আলাদা করে একটুখানি হলুদ দিয়ে কিন্তু আমি ভালো করে ডালটাকে গুটি নিচ্ছি। অনেক দিন বাদে আমার করে ডালটা রান্না হচ্ছে। গরমকালে যদিও বা হবে প্রায়ই, কারণ গরমকালে দেখবে কোনো কিছু ভালো লাগে না খেতে, তখন ইচ্ছে হয় একটু পাতলা করে ডাল, তারপর কোনো একটা ভাজা টাজা দিয়ে বা পান্তা ভাত, এগুলোই দেখবে গরমকালে কিন্তু বেশ ভালো লাগে। এদিকে ধনেপাতাটা কালকে এনেছিল মাছের সাথে, ধনেপাতাটাকে ধুয়ে কালকেই বেছে রেখে দিয়েছিলাম। তো এবারে ধনেপাতাটাকে একসাথে নিয়ে এদিকে দেখো উপর দিয়ে একটা পেপার দিয়ে দিয়েছি, আর এবারে দিয়ে দেবো কিন্তু আমি ঢাকা। এইভাবে ধনেপাতা স্টোর করে রাখলে ধনেপাতা কিন্তু অনেক দিন যাবত ভালো থাকে। আর আমি ধনেপাতা আনলে মিনিমাম 10-15 দিন পর্যন্ত রাখার চেষ্টা করি, যাতে অনেক দিন আমার চলে যায়। আর শীতকালে দেখবে সব তরকারির মধ্যে একটু ধনেপাতা না দিলে যেন ভালো লাগে না। তো এদিকে দেখো ডাঁটা পাতার শাকটা কিন্তু আমার মোটামুটি মানে হওয়ার পথে, আর একটুখানি হলে কিন্তু আমি নামিয়ে নেব। আর এদিকে ডালও বসিয়ে দিয়েছি এক সাইডে। ডালের সোমবারে তো ওই যে শুধু শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন দিয়ে ডালটা করলাম। আমার বাপের বাড়িতে আমরা কিন্তু আবার পেঁয়াজ সম্বাদ দিয়েও ডাল খেতাম, আর আমার শ্বশুর বাড়িতে আবার পেঁয়াজ সম্বাদ দিয়ে দেখি ডালটা খাওয়া হয় না। আমি বিয়ের পর তো দেখিই নি, ওই ডাল খেলে পাঁচফোড়ন সম্বাদ দিয়েই করা হয়। তো আমিও এখানে এসে আমার এই অভ্যাসটা যেন হয়ে গেছে, কারণ কি বলো তো, বিয়ের আগে মাকে তো দেখতাম এটা ওইটা করতে, কিন্তু নিজে তো কোনোদিনও রান্না করিনি, তাই এখানে এসে যেটা শিখলাম সেই অভ্যাসটা যেন রয়ে গেছে। তবে হ্যাঁ, বাপের বাড়ির কোনো রান্না তো আমার, যে রান্নাগুলো আমার ফেভারিট ছিল ওইগুলো মার কাছ থেকে, আমার বোনের কাছ থেকে জেনে জেনে কিন্তু আমি এখনও রান্নাবান্না এটা করি। তো এদিকে দেখো এবারে রান্নাবান্না যেহেতু আমার শেষ, এদিকে এবারে বাসনকুসনগুলো ধুয়ে নিচ্ছি। বাসনকুসনও যে কম পড়ে না, কতগুলো বাসনকুসন আজকেও পড়েছে। তো এবারে বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আর ভাতটা আমার কালকেরই ছিল, মানে রান্না করা ছিল। রান্নাবান্না শেষ বলছি, রান্নাবান্না শেষ না, মানে মাছের ঝোল করার এখনও বাকি আছে, আর ইয়েটা করার বাকি আছে, এই ভাতটা করার বাকি আছে। কারণ ভাতটা আমার কালকের ছিল, ওই ভাতটাই কিন্তু এখন আমাদের দুজনের হয়ে যাবে। তো তাই জন্য ভাতটা আর এখন বসালাম না, পরে ভাতটা বসাবো, একদম মাছের ঝোলটা যখন বসাবো তখনই বসাবো। তো এদিকে এবারে গ্যাসটা মানে পুরোপুরি ভালো করে মুছে নিই, শুধু তো এখন শাকটানা রান্না করলাম। তো এদিকে যা বাসনকুসন পড়লো ভাবলাম যে এই বাসনগুলো আগে ধুয়ে নিই। আর এদিকে তোমার দাদাভাইকেও কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। আমি খাবো পরে, আমি একটু বাদে খাবো। আমি কিছু কাজ গুছিয়ে না রেখে না আমি খেতে পারবো না। খাবারটা খেলে যেন আমি শান্তিতে মানে খেতে পারবো না, ওই তাড়াহুড়ো করে আমার খেতে হবে। তাই জন্য ভাবলাম আমি আস্তে ধীরে করেই খাবো। এদিকে দেখো বালিশগুলো তোমার দাদা এবার রোদে দিয়েছিল, তো এই বালিশগুলো এবারে উল্টে পাল্টে দিচ্ছি। কতদিন যাবতে আমি ভাবছি বালিশগুলো একটু রোদে দেবো, কারণ কদিন যাবত আমার ঘাড়ের মানে ব্যথার সমস্যায় ভুগছিলাম। আর আমরা তো বাঙালিরা ঘাড় ব্যথা হলেই দেখবে মানে ঘরের বালিশ কুল বালিশ এগুলো রোদে দিয়ে দিই। হ্যাঁ গো, অনেক সময় কিন্তু কমেও যায়। তো যাক, এগুলো একটু রোদে দিয়ে দিলাম। তারপর আর কি, এদিকে এখন মাছের ঝোলটা আমি বসিয়ে ভাবছি আমি খেতে বসবো। একবার ভেবেছিলাম আগে খেয়ে নেবো, তারপর আবার ভাবলাম যে না, মাছের ঝোলটা হয়ে যাক শীতের বেলা। তো আবার এদিকে প্রচুর জুয়ো পড়ে আছে, তো যাক এদিকে আমি আগে মাছের ঝোলটা বসিয়ে দিই। তো পেঁয়াজটা কেটে আগে নুন মেখে রেখে দিয়েছিলাম, তারপর এর মধ্যে লঙ্কার গুঁড়ো, সর্ষের তেল আর হলুদ গুঁড়ো দিয়ে এবারে দেখো ভালো করে মেখে নিয়ে মাছগুলোও কিন্তু ভালো করে মেখে নিচ্ছি। এই রান্নাটা আমার বোনের হাতে খুব ভালো হয়, খুব ভালো হয়। তোমাদের দাদাভাই তো আমার বিয়ের পর আমাদের এখানে গিয়ে এই রান্নাটা খেয়েছিল। তোমাদের দাদাভাইরও নাকি খুব মানে ভালো লাগে। আমার মা করতো ছোটো মাছ দিয়ে আমাদের মানে নদীর মাছ দিয়ে এরকম মানে ইয়েটা করতো, এই রান্নাটা খুবই টেস্ট হয়। মানে তবে মা যেটা করতো এটা করার মধ্যে দিয়ে করতো, আর এই মানে এইভাবেও করতো, আর একটা করতো ছোটো মাছ দিয়ে যে আরেকভাবে করতো। ওই রান্নাটা আবার মার হাতে একদম দুর্দান্ত লেভেলের হয়। কিছু কিছু রান্না দেখবে যার যার হাতের একটা যেন ইয়ে থাকে, যতই এটা আমরা করার চেষ্টা করি না কেন, কিন্তু সেই স্বাদটা যেন আনা যায় না। যার যার হাতের রান্নার একটা আলাদাই টেস্ট যেন হয়। তো এদিকে দেখো আমি এদিকে মাছের ঝোলটা বসিয়ে এদিকে বসে পড়েছি খেতে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার তো লেগে পড়লাম কাজে। এদিকে এবারে দেখো তেলের ইয়েটা দেখছি একদম তেল পরে ইয়ে হয়ে আছে, তো এটাকে ভালো করে মুছে নিয়েছি। আজকে আমার ঘরে তেলও আনতে লাগবে। সকালবেলায় তো সাদা তেলটা দিয়ে আমার ইয়েটা শাকটা হয়ে গেছে, আর সর্ষের তেল দিয়ে মাছের ইয়েটা করছি। আমরা সবসময় তো ফরচুনের ওই ইয়েটাই খাই, সয়াবিন অয়েলটাই খাই। সর্ষের তেল তো শুধু মাংসের মধ্যে খাই, আর আমারও যেন একটা খেতে খেতে অভ্যাস হয়ে গেছে। আমি যেন সর্ষের তেল সব কিছুর মধ্যে আমার ভালোও লাগে না। এক একজনের এক একটা অভ্যাস। আবার আমার বোনের বাড়িতে বোন আবার মানে এরকম ওর সাদা তেলটা দিয়ে ফরচুনের ওইটা দিয়ে খেতে ওর অসুবিধা হয়। ভাজা বড়া ঠিক আছে, কিন্তু সব রান্না যে এই তেল দিয়ে ওর আবার অসুবিধা হয়। ওরা সবসময় সর্ষের তেল দিয়ে খায়। আমার বাপের বাড়িতেও বেশিরভাগ রান্না কিন্তু সর্ষের তেল দিয়ে কিন্তু হয়, মানে দুইটা তেলই থাকে কিন্তু সর্ষের তেলটা কিন্তু বেশি ইউজ করা হয়। তো এদিকে দেখো এবার এদিকে তেলের কৌটোটাকে মুছে নিয়ে জায়গা মতো রেখে এদিকে এবার মির্চিপের উপরটা মুছে নিচ্ছি। আর দেখো এদিকে দেখি পিঁপড়ে কতগুলো ধরে আছে। আমি ভাবলাম যে আমার এই যে কাজুর ইয়েগুলো যে রাখলাম ওগুলো না খেয়ে নেই, কারণ এভাবে একবার আগেও দোকান থেকে এনেছিল, তখন তো আচ্ছা কম নিয়ে এসেছিলো। এগুলো পিঁপড়ে খেয়ে একদম গুঁড়ো করে রেখে দিয়েছে পাউডার, আর এগুলো যদি এখন খেয়ে নেই কতগুলো। তো একটা কৌটোর মধ্যেই রেখে দিয়েছিলাম, আগেও কিন্তু কৌটোর মধ্যেই ছিল, তারপরও যে কীভাবে খেয়ে নিয়েছিল।
তো যাক, ফ্রিজে রাখলাম না, কারণ ওই সময় ফ্রিজে রাখলে নিতে যায়, তাই জন্য কিন্তু ফ্রিজে আমি রাখিনি। তো এদিকে দেখো এবারে ভালো করে মিক্সিটাকে মুছে নিলাম, নিয়ে এদিকে দেখো এই যে চালের ড্রামটাকেও ভালো করে মুছে নিয়েছি। সকালবেলায় একটা নাইটি পরেছিলাম, তোমরা দেখলেই, আমি যখন কাপড় চোপড় রোদে দিচ্ছিলাম। ওই নাইটিটা না আমার সামনেরটা সাইডটা দিয়ে, নাইটিটা অনেক পুরনো, তো অনেক দিন হয়ে গেছে, তো এটা মাঝখানে কতদিন যাবো তার পরিনি, তো এটা একটা সাইড দিয়ে একটু ফুটো হয়েছিল, তোমাদের দাদাভাই দেখে বকাঝোকা করছিল, তারপর আবার নাইটি চেঞ্জ করলাম। তো এদিকে মেনুগুলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভাত, ডাঁটা পাতার শাক, আর এদিকে হয়েছে শিম দিয়ে মসুর ডাল, আর এদিকে হয়েছে মাছের তেল ঝাল ধনেপাতা দিয়ে। এই আজকে আমাদের দুপুরের লাঞ্চ মেনু কিন্তু। যাই হোক, চলো মেনু তো দেখিয়ে দিয়েছি। এবারে এখন জলের বোতল 2টা মেজে ঘষে নিয়েছি। জলের বোতলগুলো একটু নোংরা হয়েছিল, মানে হাতের মেরে একটা পিছলে পিছলে ভাব হয়েছিল, তো তাই জন্য জলের বোতলগুলো মানে ধুয়ে নিলাম। তোমরা বলবে আবার কীভাবে জলের বোতল পিছলে হয়ে যায়, এবারে বলি তোমাদেরকে কারণটা কী। আমার তো ওই ঘরেও জলের বোতল রাখা থাকে, জানো, আমাদের বিছানার পাশে। তো তোমাদের দাদাভাই তো মানে ধরতে গেলে প্রত্যেক দিন রাতে তোমাদের দাদাভাই মাথায় একটু তেল দেবে, কারণ ওর নাকি মানে ঘুমের সমস্যা হয়, তেলটা দিলে ঘুমটা নাকি তাড়াতাড়ি চলে আসে। এখন কদিন যাবত দিচ্ছে না, এই শরীর খারাপের জন্য, মানে ঠান্ডা কি আরও লেগে যাবে কিনা, তাই জন্য তেলটা আর কিন্তু দিচ্ছে না। না হলে প্রত্যেক দিনই ও তেল দেবে, দেখবে ওর মানে তেলটা দিলে নাকি ঘুমটা ভালো হয়, যেহেতু প্রেশারের সমস্যা, হাই প্রেশারের আর এমনি তো তোমাদের দাদাভাইয়ের ঘুমটা যেন ঠিকঠাক হতে চায় না, তো তেলটা দিলে তোমাদের দাদাভাইয়ের আবার ঘুমটা ঠিকঠাক হয়। তো সেই যখন তেলটা মাথায় দিয়ে আবার দেখবে বোতলটার মধ্যে ধরবে, সেই জন্য বোতলগুলো না একদম তেল তেলে হয়ে থাকে। তো বোতলগুলো তাই ধুয়ে জলটা ভর্তি করে নিলাম। তারপরে দিকে দেখো এবারে ফিল্টারটা তো মুছে নিয়েছি, এবারে ফিল্টার নিয়ে নিচটা একদম মুছে নিচ্ছে। এবারে কয়েকজন বন্ধুর নাম নিয়ে যারা আমার ভিডিওতে প্রায়ই কমেন্ট করে থাকো, তো চলো এবারে কয়েকজনের নাম তো নিচ্ছি, আবার নেক্সট ভিডিওতে কিন্তু আবারও কয়েকজনের নাম নেব। তো ফার্স্টেই যার নাম নেব সে হলো রুবিনা। তো রুবিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো তোমার ভিডিও দিদিভাই, প্রথম দেখলাম, থ্যাংক ইউ দিদিভাই, খুব ভালো থেকো, আর ভিডিও যে দেখলে তার জন্য অনেকটা ধন্যবাদ। তারপর যে কমেন্ট করলো তানিয়া বিশ্বাস, কিছুদিন হলো তোমার ভিডিও দেখছি, খুব ভালো লাগে, থ্যাংক ইউ। মৌসুমী মণ্ডল, খুব ভালো, পাশে থেকো বন্ধু, একদম আমি সবার পাশে কিন্তু আছি। তারপরে যে কমেন্ট করলো হাসেন আলী, সো কিউট দিদিভাই, থ্যাংক ইউ। তারপরে যে কমেন্ট করলো সিম্পল হাউস ওয়াইফ, ভিডিওটা খুব সুন্দর হয়েছে দিদিভাই, থ্যাংক ইউ। তারপরে যে কমেন্ট করলো অনন্যা সাহা, গোল্ড জুয়েলারি কালেকশান দেখাও, অবশ্যই একদিন দেখাবো তোমাদের সাথে। আমাকে আরও এই বোনই বলছি, আমার মনে হচ্ছে আমার থেকে ছোটোই হবে না বড় হবে, তো বুঝতে পারছি না, তো বোন বলেই বলছি। তো আরও আমাকে কিন্তু কমেন্ট করে বলেছিলে, তো অবশ্যই একদিন শেয়ার করব। তারপরে যে কমেন্ট করেছিলে রূপন্তী ফ্যামিলি ব্লগ, লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করলাম, থ্যাংক ইউ। তারপরে যে দিদিভাই না দাদাভাই, এটা তো বুঝতে পারছি না, শর্ট ভিডিও মানে নামটা পেজের, তো এখানে কমেন্ট করেছে তোমার হাতের কাজ দেখে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ, অনেকটা ধন্যবাদ। তোমরা এভাবে যে আমাকে কমেন্ট করো, তার জন্য আমি ভিডিও করতে গিয়ে যেন একটা এনার্জি পাই, আর আমার খুব ভালো লাগে, জানো তো। যখন একটা ভিডিও আমরা দেখবে, একটা ভিডিও করতে গেলে খুবই কষ্ট হয়, তারপর এটাকে এডিটিং করে পোস্ট করা কতটা যে কষ্ট, যারা আমরা ব্লগ বানাই মানে ব্লগ ভিডিও করি তারাই কিন্তু জানি। তো সেই যখন তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো পাই, তারপর দেখি ভিডিওতে একটু একটু ভিউজ হয়, বিশেষ করে কমেন্টগুলো পড়লে তখন যেন মানে মনটা যেন একদম পুরো খুশি হয়ে যায়, যে না আমার ভিডিও হয়তো কিছু জনের ভালো লাগছে, বা তোমরা দেখছো আমাকে ভালো করে কমেন্ট করছো। তো সেই ভিডিও করতে গিয়ে যেন একটা এনার্জি একটা আমি পাই, কারণ আমার চ্যানেলটা তো অনেক পুরনো, অনেকে হয়তো এই চ্যানেলটা মানে ছেড়েই দিত। তা আমি কি করলাম, আমি বলছি কি যে না ছাড়বো না, দেখি কী হয়, শেষ পর্যন্ত লড়ে যাই। তো তার জন্য কিন্তু এখনও আমি এই চ্যানেলটা নিয়ে পড়িয়ে আছি। আমার সাথে এরকম অনেকজন কিন্তু চ্যানেল ছেড়েও দিয়েছে ভিডিও করা, কারণ কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমি কিন্তু হার মানিনি, আমি কিন্তু ভিডিও দিয়ে যাচ্ছি, দেখা যাক না ভগবান লাস্ট পর্যন্ত কী করে। এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে রান্নাঘরের কাজ আমি শেষ করে নিয়ে এসেছি, চলে আসলাম এখন এই ঘরে এসে বালিশগুলো রোদ থেকে নিয়ে আসলাম, আর কুল বালিশগুলো আর একটু রোদ লাগুক। তো কুল বালিশ আর বালিশগুলো তো একসাথে রোদ দিয়েছিলাম, তাই কুল বালিশ আর আনলাম না। এবারে যে কাপড়গুলো শুকিয়ে গেছে, এবার এগুলোকে গুছিয়ে গুছিয়ে রাখছি। এবার আরেকজনের কমেন্টও পড়েনি, যে আমাকে কমেন্টটা করেছে রেহেনা শেখ, শুধু হোয়াটসঅ্যাপের ভিডিওই আর কিছু দেখান ম্যাম, মানে কমেন্টটা করেছিল যে শুধু আমি এখন মানে আমি তো আমার ভিডিওতে দেখাই যে আমি আমার ঘরদোর পরিষ্কার করছি, শুধু এগুলোই দেখাচ্ছি, অন্য কিছু দেখানোর জন্য। তো অবশ্যই আমি যদি অন্য কোথাও যাই বা অন্য কোনো কিছু করি, সেটা তো তোমাদের সাথে শেয়ারই করব, কারণ আমি দেখবে আমার যেহেতু আমি আমার ডেলি লাইফস্টাইলটা শেয়ার করি, তো আমি কি করছি, কিভাবে আমি ঘরদোর গুছিয়ে রাখছি, বা যেটাই আমি করি প্রত্যেক দিন সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করি। আর তোমরাও দেখি অনেকে আমার কাজগুলো দেখতেই পছন্দ করো, তো অন্য সময় আমি কোথাও গেলাম বা ঘুরতে গেলাম, তখন তো অন্য ভিডিও শেয়ার করবোই বলো।
এদিকে দেখো এবারে কিন্তু চলে আসলো আমার শাশুড়ি মা যাবে এক জায়গায় ঘুরতে। তো তার জন্য শাশুড়ি মাকে এখন শাড়িটা পরিয়ে দিচ্ছি। আর মা না আমার বিয়ের পর থেকেই দেখছি যখনই কোথাও যাবো শাড়ি টাড়ি পরতে আসলে মা কিন্তু আমার কাছে আসে, বলবে আমাকে শাড়িটা পরিয়ে দেওয়ার জন্য। আর এই যে দেখো মাকে একদম শাড়ি পরিয়ে দিয়ে মাকে আবার দেখাচ্ছি যে কীরকম লাগছে। আর এই যে দেখো সেদিন এই র্যাক না এটাকে কি বলে, এটা এনেছিলাম তো 30 টাকা দিয়ে, তোমাদের বলেছিলাম। তো এইখানটায় না এটা রাখলাম, এখানে আর র্যাকটা রাখলাম না, এটার মধ্যে এইভাবে রাখলাম। আর বলবে তো তোমরা একটু কমেন্ট করে যে আমার যে এই ড্রেসিং টেবিলের সামনের ডেকোরেশনটা কীরকম হয়েছে। এক সাইড দিয়ে মানি প্ল্যান্টটা রাখলাম আর এখানে র্যাকটা নিয়ে নিয়েছি, এটার মধ্যে অন্য কিছু না হয় রাখবো। এই জায়গাটা একটু চেঞ্জ করেছি, সবসময় দেখতে দেখতে একটা ঘেমি চলে এসেছে তো তাই। আর এদিকে কাল রাত্রিবেলায় এই পাতলা কম্বলটা নামানো হয়েছে। আগে তো একটা ভারী কম্বল ছিল আর লেপ ছিল, তো তো লেপটা তো এখনও ইয়ে আছে আর কম্বলটা তো তুলে নিয়েছিলাম। তো কালকে না এত পরিমাণে ঠান্ডা লাগছিল, আর আমার না লেপের ইয়েটা যেন আমার ভালো লাগে না, লেপটা যেন সহজে গরম হতে চায় না, আর কম্বলটা দেখবে সাথে সাথেই গরম হয়ে যায়। তবে তোমার দাদা বাইরে আবার লেপ থেকে, তোমার দাদা বাইরে মানে আর এই কম্বল থেকে লেপটাই ওর পছন্দ। তো আমি ভাবলাম যে দুইটা আবার রাখবো, শুধু শুধু দুইটা এখন রেখে লাভই নেই, যেহেতু এখন পুরো মানে গরম হালকা হালকা পড়ে গেছে, তাই এই দুইটা আমাদের লাগে না। তো কালকে এত পরিমাণে ঠান্ডা লাগছিল আর আমার লেপ দিয়ে যেন মানে সেদিনও আমার এরকম কষ্ট হয়েছে, মানে লেপটা যে বেশি ঠান্ডা ভালো লাগে না, মানে গরমই যেন হতে চায় না। বাইরে গেলাম একটু উঠলাম সেই লেপ যেন পুরো ঠান্ডা হয়ে থাকে। তো তাই জন্য তোমাদের কালকে তোমাদের দাদাভাইকে বলছিলাম, তোমাদের দাদাভাই কি যেন উল্টো উল্টো বকছিলাম। এদিকে আমার জায়ের মেয়ে এসেছিলো ওকে শাড়ি পরিয়ে দেওয়ার জন্য, এমনিতে খেলা করছে, ওকে শাড়িটা পরিয়ে দিলাম তাই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাইকে কালকে বলছিলাম তো, আর ও উঠে সাথে সাথে কী করলো, এই পাতলা কম্বলটা নামিয়ে নিল, বলছে থাক একদম ঠান্ডা যখন চলে যাবে তখন যেন এই কম্বল তুলে রাখি। এদিকে আমি কি করলাম, কাল রাত্রিবেলায় হাউসকোটটা আমার এদিকে ধুয়ে দিয়েছিলাম, সকালবেলা দেখলেই মেলে দিয়েছি। হাউসকোটটা না আমি আর কালকে রাত্রিবেলা, যেহেতু কালকে রাত্রি গেছে দিয়েছিলাম, তা আমি হালকা একটা পাতলা চাদর পরে রেখেছিলাম, সকালবেলা দেখিয়েছিলে। আর এত পরিমাণে ঠান্ডা লাগছিল, তোমাদের দাদাভাই তো শুনেই বকাঝকা করছে, আর এসে আমাকে দেখলো যে আমি পাতলা এটা পরে এলাম, মানে পরে রাখলাম। আমার তো এমনিতে হাউসকোট কিন্তু দুইটা আছে, মানে একটা তো ধুয়ে দিলাম আর একটা তো আছে, আমি এটা ধুয়ে তুলে রাখলাম বলে আর নামাইনি, এই ঠান্ডায় কষ্ট পাচ্ছিলাম। আর আমাকে যে কী বকাঝকা করছিল, বলছে আমি নাকি কিপটিমি করি, কোনো কিছু পড়াতেও কি নিজে কষ্ট করে কিপটিমি করার ইয়ে কি, আমাকে বকাঝকা করছিল কেন আমি হাউসকোটটা মানে নামিয়ে পড়লাম না। একটা যেহেতু ধুয়ে দিয়ে মানে কেচে দিয়েছি, তাহলে আর একটা পরে নিই, ঠান্ডার মধ্যে কি কষ্ট পাবো, এতদিন যে একবার ঠান্ডা লেগে অবস্থা হয়েছে, এখন কি আবারও এটা হবে কিনা, আর বকাঝকা করছিল। আমি বলছি ঠিকই তো কথাটা, আমি না কোনো কিছু এরকম যত্ন করে মানে ইয়ে করে রাখি, সে নিজে কষ্ট ইয়ে করবো তারপরেও সেটাকে যত্ন করে রাখি, তবে এটা কিন্তু ভালো না। আগে নিজের শরীর ঠিক রেখে তারপরে গিয়ে সব কিছু, অতটাও যত্ন কিন্তু আবার ভালো না। তো যাক আজকে তো এটা শুকিয়ে যাবে। আর ওই যে আমার টুপি দেওয়া যে হুডির মতো এই হাউসকোটটা ধুয়ে দিলাম, ওইটা ভালো, ওইটা একদম শীত যাওয়া পর্যন্ত এটা রেখে দেবো, এটা বেশি ঠান্ডার মধ্যে ভালো। আর আলাদা করে ওই যে চাদর নেওয়া বা মাফলার নেওয়া ওইগুলোও পরতে হয় না, যেহেতু টুপিটা থাকে। এটা খুব ভালো পড়েছে, এটা কিন্তু আমি অনলাইন থেকে কিন্তু নিয়েছিলাম, খুবই ভালো হয়েছে। তো আর অন্য হাউসকোটগুলো পরলে তো আবার কী হয় বলো তো, মানে বেশি ঠান্ডার মধ্যে হলে এই হাউসকোটটা ঠিক আছে, আবার কম ঠান্ডার মধ্যে হলে ওই আগে যে আমার হাউসকোটগুলো মানে যেটা তুলে রেখে দিয়েছি, তোমরা তো ব্লগে দেখিয়েছিলে কালো আর হলুদের মধ্যে, ওই হাউসকোটটি হলে আবার মানে ভালো কম ঠান্ডার মধ্যে। তো এখন আর দুইটাও তো আর নামিয়ে রাখবো না বলো, তো একটা তুলে নিয়েছি আর এটা বের করে রেখে দিয়েছি। তো যাক এদিকে এবার আমি দেখো ওই জায়গাটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আজকে একদম ফুল গাছের গুঁড়া টুড়া সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। আর আমার জন্য কিন্তু স্নানের গরম জলটাও বসিয়ে আসলাম। এদিকে গোলাপ ফুলের এই ডালটা যেটার মধ্যে ফুলটা ফুটে গেছে, এই ডালটা কাটিং করে দিলাম, কারণ কেন বলো তো, আমি দেখেছি এইভাবে গোলাপ ফুল গাছ কাটিং করে দিলে না ফুলটাও ভালো ফুটে, গাছটাও ছোট্টখাটো থাকে, আমার আবার বেশি বড় গাছ হয়ে গেলে ভালো লাগে না। তো তাই জন্য গাছটাকে একটু কাটিং করে দিয়েছি, আর অনেকগুলো কলিও এসেছে। এবারে দেখো ফুল গাছের গুঁড়া সমস্ত যা পাতা টাতা পড়ে আছে সব কিছু ঝাড়ু দিয়ে দিচ্ছি, এই গুঁড়াগুলো না ফুল গাছের একদম কি অবস্থা হয়ে আছে। আর এখন তো শীতকাল, মানে বৃষ্টির সময় হলো তো গাছগুলো দেখবে ফনফনিয়ে তাড়াতাড়ি বেড়েও যায়, আর মানে এত যত্নপাতিও করতে লাগে না। এখন যেহেতু শীতকাল, তাই জন্য ভাবলাম যে গাছের গোড়া টোড়াগুলো একটু পরিষ্কার করে দেই, তারপর মাটিগুলোকে একটু কুড়ে টুড়ে দিয়ে প্রত্যেকদিন জল দেবো, তাহলে গাছগুলো একটু গ্রো করবে। বৃষ্টির দিনে দেখবে গাছ যেদিকে পুঁতে দেবে সেদিকে গাছ হয়ে যায়, কিন্তু শীতকালে যেন হতে চায় না। তো এদিকে দেখো গাছের গোড়াগুলো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। তবে হ্যাঁ, গাছের গোড়ায় অনেক ছোটো ছোটো গাছও হয়েছে, এগুলো তুলতে লাগবে। এখন তো আর এগুলো তুলতে গেলে অনেক সময় লাগবে, তাই জন্য এগুলো আর তুলবো না। তবে হ্যাঁ, গাছের গোড়াগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর বৃষ্টির দিন যখন আসে দেখবে এই সাইড দিয়ে এত পরিমাণে জঙ্গল হয়ে থাকে, দুদিন বাদে বাদে পরিষ্কার করি তারপরও এত পরিমাণে জঙ্গল হয়, তখন যেন যুগেরও ভয় থাকে। বৃষ্টির দিন আসলে এটা হয়। আর বেশি যখন গাছ উঠে যায় তখন তো আমি ওষুধ, যে ওই গাছ মারা যে ওষুধগুলো ওইগুলো দিয়ে কিন্তু গাছগুলোকে ইয়ে করি। তবে ফুল গাছের গোড়ায় তো আর দেওয়া যায় না বলো, দূরের গাছগুলোকে দিতে পারি, আর ফুল গাছের গোড়াগুলো তো হাত দিয়েই পরিষ্কার করতে হয়।
এদিকে গাঁদা ফুল গাছগুলো যেগুলোর মধ্যে ফুলগুলো শেষ হয়ে গেছে এগুলো তুলে আমি বাদ গাছগুলো কিন্তু তুলে রেখে দিয়েছি, এখন শুধু আর 3টা গাছ আছে। আর এদিকে দেখো সবগুলো একসাথে জমিয়ে নিচ্ছি, ওই ডাস্টবিনটার মধ্যে নিয়ে নেব। আর দেখো কতগুলো বেরিয়েছে, এবার বুঝো তাহলে ফুল গাছের গোড়ায় গাড়ায় কত কিছু তো থাকে। অনেক সময় ওই যে পুজো দিলাম, পুজোর ফুলগুলো তো রেখে দিয়েছি গাছের গোড়ায়, মানে অনেক সময় এটা ওটা থাকে না পলিথিন আমার ওই ফুল মানে ঠাকুরের এখানের এই জিনিসপত্র যা পড়ে এটার জন্য একটা আলাদা বালতি রাখতে লাগবে, যা পড়বে ওইটার মধ্যে রাখবো আর মানে করে তারপর নদীতে ফেলে দিলেই হবে। নদী বা একটা কোনো এমন আলাদা করে জায়গা মানে ভালো জায়গা দেখে ফেলে দিলেই কিন্তু হবে, কারণ ঠাকুরের জিনিস তো সব জায়গায় ফেলাও যায় না। আর ওই যে ফুল গাছের গোড়ায় ফেলে দিই, তাই জন্য ফুল গাছের গোড়ায় কিন্তু জমেও যায়। তো দেখো এখানে কতগুলো বের করে নিয়েছি, প্যাকেট কতগুলো। আর এখানে এই দুব্বা গাছ ছোটো ছোটো উঠে আছে, এগুলোর জন্য ওই আবর্জনাগুলো যেন আসতে যাচ্ছে না, তো এগুলোকে আবার একটু তুলে দিচ্ছি। আমার না ওই যে ঘরের কাজকর্ম শেষ করে বাইরের এরকম টুকিটাকি কাজগুলো সে করতে করতে আমার বেজে যায় পুরো 1টা 1.5টা, জানো তো। তারপর পুজো দিতে দিতে একদম পুরো 1.5টা 2টা আমার বেজেই যায়। ওই যে বাইরের এই টুকিটাকি কাজগুলো করি, দেখবে আমাদের ঘরে বাইরে অনেক কিন্তু কাজ থাকে, কাজ করলে অনেক কাজ থাকে, আর না করলে তো কোনো কিছুই কাজ নেই। তো তুমি যদি চাও যে না একটু নিজের ঘর দোর যেরকম পরিপাটি রাখি বাইরেটা একটু পরিপাটি রাখবো, তাহলে তো একটু সময়ও লাগবে বলো, স্নান করতে আমার একটু মানে লাগবে। আর এখন যদি বলি না আমি করব না, যেভাবে আছি সেভাবেই থাকবো, তাহলে দেখবে কোনো কাজই কিন্তু নেই। আমার আবার ওই শুয়ে বসে থেকে যে নিজের শরীরকে মানে আরাম দেওয়া, আমি কাজ বাজ করলাম না, ঘর দৌড় আগুছাড়ো করে ফেলে রাখলাম, বাইরেটাও পরিষ্কার নোংরা করে ফেলে রাখলাম, ওইটা আবার আমার ভালো লাগে না। আমার হলো আমার ঘর দৌড়ের পাশাপাশি বাইরেটাও যেন একদম পরিপাটি থাকে, মানে নিজেও পরিপাটি থাকবো, নিজের আগে হলো আমার ঘর দৌড় সব কিছু পরিপাটি রাখতে লাগবে, যাতে একটা লোক এসে দেখেও বলে যে না ঘরের বউটার দেখো কতটা কাজ মানে পরিষ্কার করে রাখে। একজন বলবে কি, নিজের কাছেও তো একটা ভালো খারাপ বলে আছে বলো। তো আমি মানে ওই যে অনেকে দেখবে এরকম করে, আমি অনেকেই এরকম দেখেছি, ঘর দৌড় ডাস্টবিন বানিয়ে নিজে একদম পরিপাটি হয়ে একদম মানে হয়ে থাকে। আমার আবার এটা একদম বাজে লাগে। কী বলো তো, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দরকার আছে, ঘরটাকে ডাস্টবিন বানিয়ে নিজে একদম ক্লিন হয়ে থাকবে, মানে থাকলে কি হবে বলো, নিজে তো ডাস্টবিনের মধ্যেই পড়ে আছি, তো তার জন্য সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে লাগে। তো এদিকে দেখো ডাস্টবিনের মধ্যে সব কিছু ময়লা ফেলে দিয়ে এবারে এই জায়গাটাকে এখন ঝাড়ু দিয়ে নেব। আমিও চলে যাব স্নানে, বেজে গেছে মনে হয় প্রায় 1টা 1.5টার মতো, 1টার উপরে বাজছে, কারণ আমি যখন করছিলাম গরম জলটা বসে তখনই 1টা বাজে। এখন তো মানে 1টা 20 মানে 25-এর মতো বাজবি। যাই হোক চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। বাই বাই।